আসসালামু আলাইকুম। সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবার আরো একটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। এখন রাত বাজে 10:30। রাতের খাওয়া দাওয়া, তারপরে রাতের খাওয়া দাওয়া শেষে যা টুকটাক কাজ করব তাকে সবকিছু শেষ করে মানে সবাই নিজ নিজ জায়গায় ঘুমানোর জন্য আর কি শুয়ে পড়েছে। তো আমিও ঘুমাতে যাচ্ছিলাম, তার আগে ভাবলাম আমার সোফায় এক গাদা কাপড় জমানো আছে। গত ২ দিন টুকটাক বৃষ্টি হয়েছিল, ওয়েদার খারাপ ছিল, কাপড় ধোয়া যায় নাই। আর এখানে এই কর্নারের সোফাটায় দেখা যায় কাপড়গুলো জমা করে রাখা হয়। তো এদিকে শিফা মশারি টাঙিয়ে দিচ্ছে। শিফার একটাই কাজ, ও আমাদের রুমের আর ওর রুমের মশারিটা টাঙায়। তো ও ওর কাজ শেষ করে শুয়ে পড়বে, আর সেই ফাঁকে আমি ভাবলাম একটু কাজ করি, কাপড়গুলো মেশিনে দেই। এখানে আরিয়ানের অনেকগুলো কাপড় সোফায় রাখা ছিল, আরিয়ানের কাপড়গুলো সোফা থেকে উঠিয়ে আমি মেশিনে দিয়ে আর কি ওগুলো ধুয়ে পানিটা ফেলে রেখে দিব, সকালে উঠে রোদে দিব। ইদানিং দেখা যায় আমি রাতের বেলা ঘুমের ওষুধ খাই, ঘুমের ওষুধ খেয়ে ঘুমাই, আর সকালে অনেকক্ষণ আর কি প্রায় 10-11টা পর্যন্ত ঘুমাই, মধ্যে একবার উঠি, তারপরে দেখা যায় ঘুম চলে আসে, আবারও ঘুমাই। তাই দিনের বেলাটা খুব শর্ট হয়ে যায়। দিনের বেলা চাইলেও এক্সট্রা কাজগুলো করা যায় না, খুব তাড়াতাড়ি দিনের সময়টা কেটে যায়। তো আমি মেশিনে কাপড়টা দিলাম, ওইদিকে কাপড়টা ধোয়া হচ্ছে, আর সেই ফাঁকে আমাকে কিছু সময় অপেক্ষা করতে হতো পানিগুলো ফেলার জন্য। তার মধ্যে ভাবলাম বাথরুমটা একটু জেরে জুরে পরিষ্কার করে নেই। ওই কাজটা আমি প্রায় ৬-৭ দিন থেকে করব করব ভাবছিলাম, কিন্তু এখন পর্যন্ত সময় করে উঠতে পারছিলাম না। প্রতিদিন ভাবি দিনের বেলা করব, কিন্তু দেখা যায় হাতের সামনে এত কাজ পড়ে থাকে, কোনটা রেখে কোনটা করব, পরে দেখা যায় বাথরুমটা আর মানে বাথরুম পরিষ্কার করার কথাটা মাথায় থাকে না। তো বাথরুমে এত মাকড়সা জাল বুনছে, আর এত তাড়াতাড়ি ময়লা পড়ে যায় বাথরুমের চারপাশে, যেহেতু আমাদের বাথরুমের উপরে টিনের চাল, আর ফাঁক দিয়ে দেখা যায় বাতাসের সাথে অনেকটা গাছের পাতাও চলে আসে, ময়লা হয়ে যায়। তো এখন খুব গরম লাগতেছে, বাথরুমটা ক্লিন করে আমি গোসল করে তারপরে ওষুধ খেয়ে আর কি ঘুমাতে যাব। শুরু হয়ে গেল আরেকটা নতুন দিন। এখন বাদে সকাল ৮টা, ৮টার দিকে আজকে ঘুম থেকে উঠছি। তো ঘুম থেকে উঠে প্রথমে আমি নামাজটা সারলাম, কারণ এখন ফজরের নামাজটা পড়া যায় না। যেদিন আমি ওষুধ খেয়ে ঘুমাই দেখা যায় আমার ঘুমটা লেট করেই ভাঙে। তো ভাবলাম নামাজটা শেষ করি, তারপরে এসে বিছানাটা গুছাচ্ছি। ২ দিনের টুকটাক ভিডিও মিলিয়ে আজকের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন, দেখতে থাকুন। যারা এখনো লাইকটা দিতে ভুলে গেছেন প্লিজ লাইকটা দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। তো আমার যে কুলারটা কিনছি, কুলারটা কেনার পর থেকেই দেখা যায় ওই কুলারের বাতাসটা রাতের বেলা আর সহ্য হয় না। আবার ফ্যানের বাতাসটা গায়ে লাগায় না। অনেক সময় দেখা যায় কুলারটা অফ করে উপরের সিলিং ফ্যানটা চালু করি। তখন দেখা যায় ফ্যানের বাতাসটা গায়ে লাগে না, গরম লাগে। আবার কুলারটা যখন চালু করি তখন দেখা যায় ঠান্ডা লেগে যায়, ব্ল্যাঙ্কেট ইউজ করতে হয়। তো ভালোই হয়েছে একদিক দিয়ে। রাতের বেলা যখন ঘুমাতে যাই মনে হয় যে শীতকাল চলে আসছে। একদিক দিয়ে ঠান্ডা, অন্য দিক দিয়ে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে মানে খুব আরামে ঘুম আসে। তো ব্ল্যাঙ্কেটটা এখন শীতকালের মতন আমাদের প্রতিদিন রাতেই লাগে, তাই সাইডেই রেখে দিয়েছি। আর যদিও এটা আমার অন্যান্য সময়ও লাগতো, কারণ আমার আবার শেষ রাতের দিকে পায়ের মধ্যে একটু ঠান্ডা লেগে যায়, তো ওই জন্য ব্ল্যাঙ্কেট দিয়ে আমার পা ঢাকতে হতো। তো এখন আর কি শীতকালের মতন প্রতিদিন ব্ল্যাঙ্কেটটার প্রয়োজন হয়, শুধু আমার না, আগে শুধু আমার প্রয়োজন হতো, এখন দেখা যায় আরিয়ানের বাবা এমনকি আরিয়ানেরও প্রয়োজন হয়। তো অনেকে জিজ্ঞাসা করছেন যে আপু কুলারটার সার্ভিস কেমন। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার কুলারটা কিন্তু খুব ভালোই সার্ভিস দিচ্ছে। দিনের বেলা যত বেশি গরম থাকুক না কেন দেখা যায় শুয়ে পড়লে মানে আর গরমকাল মনে হয় না, অনেকটা শান্তি পাওয়া যায়। আমরা আমাদের এই বাড়িতে আসার আগে একটা ঘরে ভাড়া থাকতাম। তো ওই ঘরে আর কি আমাদের পাশের রুমে একজন ব্যাটালিয়ান থাকতেন। তো উনি কিছুদিন আগে বিয়ে করছিলেন, বিয়ের পার্টি আমরা পেয়েছিলাম। তো তারপরে এখন উনার একটা বেবি হয়েছে। তো উনি ছিলেন মণিপুরী সম্প্রদায়ের আর কি মানুষ। তো উনার বেবির উদ্দেশ্যে সবাইকে খাবার খাওয়াচ্ছেন। আমাদের ঘরেও দেখুন মিষ্টি তারপরে দই পাঠিয়েছেন। তো যাই হোক কটা খাওয়া হলো। তারপরে এদিকে আবার আরিয়ানের বাবা বাইরে গিয়েছিলেন, আম আনছেন। বাজারে এখন আমের যে পরিমাণে দাম হয়েছে, আর এমনিতেও গরমে আমের চাহিদা বেশি থাকে। আর আমাদের বরাকবেলির রাস্তা এখন বন্ধ, ট্রেনের রাস্তাও বন্ধ, আর এমনিতে সড়ক পথও বন্ধ। ওই জন্য দেখা গেছে আমের দাম বেড়ে গেছে। এখন বাজারে ৯০ টাকা ১০০ টাকা কেজি আর কি, পার কেজি আমের দাম।
তো যাই হোক, তারপরে হঠাৎ খবর পেলাম মা অনেক বেশি অসুস্থ। গতকাল রাতে সারা রাত নাকি মা ঘুমান নাই, খুব বেশি অসুস্থ। তো সকাল সকাল আমার বাইপও আসছিল, মানে আমাদের মোটরের লাইনটা খারাপ হয়ে গিয়েছিল, ওর জন্য আর কি ওকে ফোন করা হয়েছিল, সকাল সকাল আসছে আর ওর গাড়িতে করে আমরা দেখুন চলে আসছি। তো মায়ের অসুস্থতার খবর শুনে তারপরে আমি আর কোনো ভিডিও করি নাই। তো এখানে বাড়িতে ঢুকতে এসে টুকটাক আর কি হঠাৎ করে ক্যামেরাটা অন করেছিলাম। তো আরিয়ানের অবস্থা দেখুন, ও মানে এই সামান্যটুকু জায়গা হেঁটে হেঁটে একেবারে নার্ভাস হয়ে গেছে। কারণ আমাদের বাড়ির সামনের রাস্তাটা একটু কাদা জমে গেছে, ওই দিক দিয়ে গাড়ি আসে নাই। তো বাড়িটা একেবারে নিরিবিলি মনে হচ্ছে। তো যাই হোক, এখানে আসলাম, মা অনেক বেশি অসুস্থ। মাকে একটু সেবা যত্ন করলাম, মালিশ দিলাম। তো মা এখন শুয়ে আছেন আর আমি এসেছিলাম গাছে পান পাড়ার জন্য। ঘরে একেবারে পান নেই আর আমার একটু বমি বমি ভাব করতেছে, ভাবতেছি একটু পান খাবো। তো গাছ থেকে ভাবলাম 2টা পান পেড়ে নিয়ে যাই। আর বাজার থেকে পান আনতে আনতে এখনো লেট হবে। তো আজকের আকাশটা দেখুন অনেক বেশি পরিষ্কার। আর এই যে আমাদের বাড়ির চারপাশে এভাবে সুপারির গাছে আর কি পান গাছ লাগানো হয়েছে, তাই বাজার থেকে আমাদের পান তেমন একটা কিনতে হয় না। তো এখানে ছোট একটা গাছ, ওই গাছ থেকে আমি পান মানে পাড়তে গিয়ে ডালটা ভেঙে গেছে, ডালটা রেখে দিয়েছি, ভাবছি বাড়িতে নিয়ে যাওয়ার সময় নিয়ে যাব, গিয়ে মাটিতে লাগিয়ে দিব, দেখা যাক হয় কিনা। তো দেখুন বাবা আজকে একা একা ভাত খাচ্ছেন, যদিও আমরাও খেয়ে নিয়েছি, বাবা একটু পরে আসছেন। তো বাবা অসুস্থ, এদিকে মায়ের আবার প্যারালাইজডের একটা সমস্যা ছিল। আমাদের নানিরও প্যারালাইজড, সেই সাথে মায়েরও একবার সেরকম হয়েছিল, এখন মোটামুটি ভালো। ওই সমস্যাটা আবারও দেখা দিয়েছে। মায়ের ও যে নার্ভগুলোতে খুব বেশি টান, মানে টানাপোড়েন আর কি, জ্বলা, তারপরে মনে হয় নার্ভগুলো ছিঁড়ে যাচ্ছে এরকম আর কি। তো অনবরত চিৎকার দিয়ে চলেছেন। তারপরে ইমার্জেন্সি একজন ডাক্তার আনা হয়েছে, ডাক্তার দেখিয়ে ইঞ্জেকশন দিয়ে তো শেষমেশ আমি বিকালের দিকে দেখুন আবারও আরিয়ানকে নিয়ে চলে যাচ্ছি। তো বাসায় যেতেই হবে, কারণ দুপুরের খাবার দাবারও রান্না করা ছিল না, জানি না ওরা খেয়েছে কিনা। তো তারপর দিন সকালবেলা, মানে আজকে দেখুন সকাল 11:30টার দিকে আমরা মাকে নিয়ে আর কি ডাক্তারের কাছে যাচ্ছি। তো সাথে আমার বড় বোনও আছেন, বড় বোন, আমি আর আরিয়ানের বাবারও একটু কাজ আছে, তো উনিও আমাদের সাথে যাচ্ছেন। তো আমার ভিডিও ফুটেজ গুলো আর কি একটু উল্টাপাল্টা হয়ে গেছে, ওটা আসলে আসার সময় ভিডিও করেছিলাম, দেখা যাচ্ছে আমি যাওয়ার বেলা দিয়ে দিয়েছি। তো যাই হোক, মায়ের কন্ডিশন খুব বেশি খারাপ, মা বসতে পারতেছেন না, শুতে পারতেছেন না, মানে সব সময় এই যে দেখুন ওনার কোমর থেকে নিচ পর্যন্ত আর কি পায়ের পাতা পর্যন্ত শুধু জ্বালা যন্ত্রণা। তো খুব বেশি টেনশনে আছি, আসলে বুঝতে পারি না কি করব। একদিক দিয়ে আমরা অসুস্থ, আমি তো আর 12 মাসই অসুস্থ। তো ওখানে ডাক্তারের চেম্বারে নিয়ে আসছি, দেখুন ডাক্তারের চেম্বারে নর্মালি রোগীরা বসে, তো মাকে সোজা ডাক্তারের চেম্বারে, ডাক্তার এখনো আসেন নাই। তো ওরা মায়ের কন্ডিশন দেখে, যেহেতু মায়ের কন্ডিশন খুব বেশি খারাপ, ওরা সোজা আর কি ডাক্তারের চেম্বারের ভেতর দিয়ে দিয়েছে। তো এখনো এই যে ডাক্তারের দেখুন চেম্বারে মাকে শুইয়ে রাখছি, ডাক্তার আসলে আর কি টেস্ট করা হবে। তো হচ্ছে দেখুন মা শুয়ে আছেন, তো শুতেও পারতেছেন না, জ্বালা যন্ত্রণা করতেছে, কান্নাকাটি করতেছেন, খুব বেশি খারাপ লাগতেছে। চোখের সামনে আসলে মায়ের এত কষ্ট, মানে যেটা আর কি মেনে নেওয়া যাচ্ছে না। একদিক দিয়ে মায়ের আসলে নার্ভের সমস্যা, অন্য দিক দিয়ে মায়ের ও যে কোমরের হাড়, তারপরে হাড় মানে হাড় বেড়ে গেছে, তারপরে অনেকটা ক্ষয় হয়ে গেছে। তো কোন সমস্যাটার কারণে এসব হচ্ছে ঠিক জানি না। তো যাই হোক, তারপরে ডাক্তার এলেন, মাকে ডাক্তার দেখিয়ে আর কি ওখানে আহ শুয়ে রাখা হয়েছে। তো তারপরে আমরা একটু বাজারে আসছি। বাজারে বলতে ওই সামনেই বাজারটা, এটা তো দেখতেই পাচ্ছেন সন্তরের বাজার, করিমগঞ্জ সন্তর বাজার যেটাকে বলে, খুব বড় একটা বাজার। তো মাকে আপাতত আর কি একটা ট্যাবলেট খাওয়ানো হয়েছে, মোটামুটি উনি গাড়িতে বসে বসে আর কি হেলান দিয়ে ঘুমাচ্ছেন। সে ফাঁকে ভাবলাম গাড়িটা একটু দাঁড় করিয়ে আমাদের কাজটা সেরে নেই, ঘরে একেবারে মাছ নেই, সবজি নেই, কিছুই নেই। তো যেহেতু এখানে আসছি, আর বাজার থেকে কিছু মাছ সবজি কিনে নিয়ে যাই। তো আরিয়ানের বাবাকে বলছিলাম একটা ইলিশ মাছ কেনার জন্য, কয়েকদিন হয়ে গেছে ইলিশ মাছ নেওয়া হয় নাই। ওই আগে একবার নিয়েছিলাম, ওটাও কিন্তু অরিজিনাল ইলিশটা ছিল না। তো আজকে যে কি বলে ওটাকে, চাঁদপুরি ইলিশ যেটা আর কি, ওটা আমি নিতে চাচ্ছি। তো দেখা যাক, আরিয়ানের বাবাকে বললাম যে একটা মাছ কিনে নাও, আর আমার বোনও বলতেছেন ইলিশ মাছ নিবেন আর সবজি নিবেন। তো উনিও আমাদের সাথে আছেন, আর গাড়িতে আর কি ড্রাইভার আরিয়ান আর আরিয়ানের নানি, মানে আমার মা আর কি। ওনারা মা একটু ঘুমিয়ে গেছেন, আর গত 2 রাত উনি ঘুমাতে পারেন নাই।
তো যাই হোক, মা ওখানে বসা থাকা অবস্থায় আমরা আর কি কেনাকাটাটা সেরে নেই, ওই যে বাজারের আর কি যে টুকটাক জিনিসপত্র। তো যাই হোক, এখানে ঘুরে ঘুরে যে এই কর্নারের ইলিশের দোকানটাতে আসছি। তো এই যে এখানে প্যাকেট করা আর কি ওগুলো ওরা লুকিয়ে রাখে, আর সামনে যেগুলো রাখছে ওগুলো অতটাও ভালো না। এই যে এই ইলিশগুলো এখানে বরিশালের ইলিশ, তারপরে আরো কোন জায়গার ইলিশ নাম বলছে, আমি ঠিক ভুলে গেছি। তো তারপরে পদ্মা নদীর ইলিশ নাকি চাঁদপুর ইলিশ কোনটা আর কি সব থেকে ভালো ইলিশ যেটা, তো ওটাই আমরা বের করে দেখতেছি। তো ওগুলো আসলে কি, ওটা বরিশালের ইলিশ নাকি আমি জানি না। তো ওটা আসলে অতটাও টেস্ট না, আগে আমরা নিয়েছিলাম। তো আজকে ভাবতেছি এই যে অরিজিনাল সব থেকে ভালো যে ইলিশটা চাঁদপুরে ইলিশ নাকি না পদ্মার ইলিশ কি বলে আমি ঠিক জানি না, তো ওইটাই আর কি খুঁজে খুঁজে নিচ্ছি। তো যাই হোক, একটা নেওয়া হয়েছে। তো ওটা বলেছি কেটে দেওয়ার জন্য, আমি আবার মাছ অতটা ভালো করে কাটতে পারি না, আর ইলিশ মাছ কখনো কাটিও নি, হয়তো কাটতে গিয়ে দেখা যাবে সবটা মাছ একেবারে ভেঙে টুকরো টুকরো করে দিব। তো ওই জন্য দোকানদারকে বলেছি মাছটা কেটে দেওয়ার জন্য। তো আপুও মাছ নিয়েছেন, সেই সাথে কিছু সবজিও নিয়েছেন, আর আমিও কিছু সবজি কিনে গাড়িতে রাখছি, আর এখন আর কি শুধু মাছটা নেব, মাছটা নিয়ে বেরিয়ে পড়ব। তো এখানে 800 টাকা থেকে শুরু করে 1800 টাকা আর কি দামের মাছ আছে। তো আমরা ওই যে 1800 টাকা দামের যেটা আর কি ওটা নিলাম। তো মাছটা কেটে দিয়েছেন, এখন মাছটা আমরা নিয়ে পেমেন্টটা করে চলে যাব। ওখানে গিয়ে আরো কিছু আম নিতে হবে। তো এই যে সামনেই আমার বড় বোন, উনিও আসছিলেন আর কি। তো মাকে আসলে মা তো হাঁটতেই পারেন না, দুইজন মিলে দৌড়ে দৌড়ে দেখা যায় মাকে মানে সামনের দিকে হাঁটাতে হয়। তো ওর জন্য আর কি দুজন মানুষের প্রয়োজন পড়ছিল। তো যাই হোক, এখন আবার আপু আম নিতে চাইছিলেন, আরিয়ানের বাবা কিছু আম কিনে দিচ্ছেন, যদিও আমাদের বাসায় আম আছে, সকালবেলা কিনা হয়েছে আম। তো এখানে মোটামুটি আম একটু সস্তা, মানে সস্তাও না, বর্তমানের দাম অনুযায়ী আর কি সস্তা, 3 কেজি 200 টাকা। তো আমাদের ওখানে আবার পার কেজি 100 টাকা নেয়। তো সামনে অ্যাকুরিয়ামের একটা দোকান ছিল, আমি ওখান থেকে ওটা যে লাল মাছ, তো 5-7টা মাছ কিনে নিব ভাবছিলাম। ওই যে আমি ট্যাঙ্কে গুলো করছি ওইগুলোতে ফেলে উপরে আর কি ওই যে কি বলে পানিতে থাকে আহ, শাপলা নাকি ওইটা দিব, আর মানে একটু ছায়া দিব আর কি, ছায়াযুক্ত কিছু পানিতে যেগুলো থাকে উম পোনা পাতা ওইসব আমি ভাবছিলাম ফেলে দিব। আর মাছের খাবার দিয়ে দেখা যাবে মাছগুলো রাখা যায় কিনা, আমার খুব ভালো লাগে লাল মাছগুলো দেখতে। তো আসলে এখানে মাছের যে পরিমাণে দাম, তো 280 টাকা 300 টাকা ওই যে ছোট ছোট মাছগুলোর আর কি জোড়া। তো আমি ভাবলাম থাক, সমস্যা নেই, অনলাইনেও দেখছি এর থেকে কম দামে পাওয়া যায়। সেই সাথে আমি ভাবছি যে নর্মালি আমাদের বাজারে যে মাছগুলো থাকে ওই যে পোনা মাছ আর কি, একেবারে ছোট ছোট লাল কালারের যে পোনা মাছগুলো থাকে, তো ওইরকম আর কি পোনা মাছ আর কি, জাপানের যে মাছগুলো থাকে লাল, ওই মাছের পোনা আর কি আমি কয়েকটা কিনে নিব, নিয়ে ওখানে ফেলবো, আর উপরে আর কি ওই যে ছায়া দিয়ে দিব, আর সেই সাথে খাবার দিব। দেখা যাক, আসলে ট্যাঙ্কির মধ্যে লাগিয়েছি তো বোঝা যাচ্ছে না শেষমেশ মরে যাবে কিনা, তাই ভাবলাম এত দাম দিয়ে কিনে নিয়ে লাভ নেই। তো এখানে এসে আমার ছেলে তো আবার পুরো পাগল হয়ে গেছে, সে এখান থেকে পাখি কিনে নিয়ে যাবে। এখানে দেখুন নানান জাতের পাখি আছে। তো এক কথায় মানে মাটিতে বসে কান্না শুরু করে দিছে, তাকে একটা পাখি কিনে দিতে হবে এবং একটা খাঁচা কিনে দিতে হবে। তো আমি আসলে যদিও আমিও পাখি পছন্দ করি, তবে পাখিকে এভাবে খাঁচায় বন্দি দেখলে আমার খুব বেশি কষ্ট লাগে। মনে হয় আমার কাছে যদি টাকা থাকতো, আমার সামর্থ্য থাকতো, তাহলে সব পাখি আমি একসাথে কিনে ওদেরকে খোলা আকাশে ছেড়ে দিতাম। মানে পাখি এভাবে বন্দি করে রাখা দেখলে কেন জানি নিজের অজান্তে আমার খুব কষ্ট লাগে। তো আমার ছেলের আবার এই পাখিগুলো পছন্দ হয়েছে, ওই যে টিয়া পাখি। তো এখানে দাম দেখুন, এই ছোট ছোট পাখিগুলোর দাম হচ্ছে 550 টাকা। তো যাই হোক, আমি পাখি নিব না, এমনিতেও খাঁচায় বন্দি পাখি দেখতে আমার খারাপ লাগে, তাছাড়া আমি কোনো নতুন করে মানে আর কোনো দায়িত্বের বোঝা নিতে চাচ্ছি না। একটা জিনিস বাসায় যদি একটা পোষ্য দেখা যায় বাড়ানো হয় যে এই পোষ্যটা আমি পালবো, তাহলেই দেখা যায় দায়িত্ব অনেকটা বেড়ে যায়। এটাকে 3 বেলা খাবার দাও, এটার সুবিধা অসুবিধা এগুলো দেখতে হয়। আর এমনিতে যে সমস্যার মধ্যে আছি, মানে একদিক দিয়ে নিজে 12 মাস অসুস্থ থাকি, ছেলে অসুস্থ,
তো আরিয়ানের বাবারও অসুস্থ, মানে বাবা অসুস্থ, মা অসুস্থ, মানে সব দিক দিয়ে আর কি আমার এত প্যারা, দৌড়াদৌড়ি করতে হয়, তাই আর পাখিও নেওয়া হলো না। মানে আমার তো একেবারে ইন্টারেস্ট ছিল না, আর ছেলেকেও কোনো মতে মোটামুটি বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসছি। তো যাই হোক, ফাইনালি কাছাকাছি বাড়ির চলে আসছি। এত গরম লাগতেছে, বাড়িতে গিয়ে একটু গোসল করে লম্বা একটু সময় রেস্ট নিব। তো আসার সময় যে ইলিশ মাছটা আনছিলাম, এই যে ইলিশ মাছটা কেটে কুটে মোটামুটি ওইটুকুই পিস হয়েছে। মোটামুটি প্রায় 1 কেজির কাছাকাছি ছিল মাছটা। তো দেখুন, আমি মানে হিসাব করে দেখলাম 1 পিস মাছের দাম প্রায় 100 টাকা পড়েছে, মাথা ছাড়া আর কি, শুধু মাছগুলোর দাম। তো যাই হোক, মাছটা ওরা কেটে মশলা দিয়ে মেখে দিয়েছে, যেহেতু একটু লং জার্নিতে আসছি, যাতে মাছটা নষ্ট না হয়। তো এখন আবার দুপুরের খাবার খাওয়া হয় নাই, মাকে নিয়ে আজকে এত বেশি বিজি ছিলাম, মানে মাকে আর সবসময় চোখে চোখে রাখতে হয়েছে, মাকে ধরে ধরে হাঁটাতে হয়েছে। তো খাবার খাওয়ার সময় পাই নাই, আর সেরকম সুযোগও ছিল না। তো বাড়িতে এসে এখন দুপুরে খাবার খেতে হবে। সকালের ডাল রান্না করা রয়েছে, কাঁকরোল ভাজি রয়েছে, আর ভাবলাম কিছু মাছ ভুনা করে নেই। তো এখানে 5 পিস মাছ নিয়েছি। আরিয়ান ইলিশ মাছ খায় না, যেহেতু ইলিশ মাছে কাঁটা বেশি থাকে। তো আরিয়ান ছাড়া আমরা 5জনের জন্য 5 পিস মাছ নিলাম। মাছটা এখন হালকা ফ্রাই করে ভুনা করে নিব। আর ইলিশ মাছ আমি আর কোনো রেসিপি ফলো করি না, আমি মানে নিজের মতন করে করে নেই। এখানে সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছি আর হলুদ আর নুন দিয়ে আর কি মেখে মাছটাকে ফ্রাই করতেছি। তো মাকে নিয়ে আমি বেশি ডাক্তারের কাছে যাই। আমরা আসলে সব বোনেরাই, শুধুমাত্র শারমিনের মা ছাড়া আমি, আমার বড় বোন দুজনেই ছেলেদের মতন করে মা বাবাকে দেখাশোনা করি, যেহেতু আমরা আমাদের সামর্থ্য আছে, সামর্থ্য না আসলে ক্ষমতা আছে। তো অনেকে আছেন যারা হয়তো হাজবেন্ডের উপরে ডিপেন্ড থাকেন। তো আমি প্লাস আমার বড় বোন, আমরা আসলে আমাদের দুজনের হাজবেন্ড যথেষ্ট ভালো। কারণ আরিয়ানের বাবা আমার মা বাবাদেরকে আর কি উনি নিজের মা বাবার মতন দেখেন। আর যেহেতু উনার মা বাবাকেও আমি কখনো অন্য চোখে দেখি না, আমার নিজের মা বাবার মতন করেই দেখি, এটা উনি নিজেই বুঝতে পারেন। সুইমিং পুল হয়ে গেছে নি? হ্যাঁ, আমরা গরিবর সুইমিং পুল না নি রে? কি তাই গো? হ্যাঁ, গরিবর সুইমিং পুল, সুইমিং পুল সারাদিনের গরম গায়ের মধ্যে একেবারে গেঁথে গেছে। তো আরিয়ান দেখুন ফিরে এসে গরমের মধ্যে, এই যে আমি বাইরে যে ছোট ছোট ট্যাঙ্কি গুলো করেছিলাম, একটা ট্যাঙ্কিতে এই যে দেখুন ডুবে বসে আছে, যদিও পানিটা পরিষ্কার ছিল। অনলাইনে আমি কিছু লোটাসের বীজ অর্ডার করেছিলাম, ওটা এখনো আসে নাই। তো ওটার আসার আগ পর্যন্ত মানে ও এভাবেই করবে। তারপরে আমি ফুলের বীজগুলো আসলে চারা করে ওখানে লাগিয়ে দিব। চল চল যাইতে আনি তুমি, আও আও আইও আও 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 আও, আর সাইবার কম নাই, আইও আও। হ্যাঁ, ও ঠিক আছে, গুড বয়। বিকালের দিকে একটু বাইরের হাওয়া খাওয়ার জন্য বেরিয়েছি জুবাইরকে নিয়ে। আর বাইরে বলতে আমরা তো ওই আমাদের ঘরের উপরের ওই খালি মাঠটাই আছে, ওখানেই দেখা যায় একটু সময় আর কি নিজের মতন করে কাটানো যায়। তো সন্ধ্যা হয়ে যাবে, আর একটু পরেই মনে হয় মাগরিবের আজান দিয়ে দিবেন। তো আকাশটা এত মেঘলা করছে, আজকে এত গরম ছিল, আর এখন এই যে দক্ষিণ দিকে দেখুন কালো করে, মানে আকাশটা একেবারে কালো হয়ে বসে আছে, মনে হচ্ছে হয়তো সন্ধ্যার দিকে বৃষ্টি চলে আসবে। যত সময় যাচ্ছে আকাশের কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আর এখানে আসলে মোটামুটি খুব ভালো একটা বাতাস পাওয়া যায়, আর খুব ভালোই লাগে, নিরিবিলি একটা পরিবেশ, পাহাড়ের উপর থেকে নিচের দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। যদিও এই জায়গাটা আমার ভিডিওতে আপনারা অনেকবার দেখেন, কারণ আমার যখনই মন খারাপ থাকে বা যখনই আমার হাতে কোনো এক্সট্রা সময় থাকে, ওই সময়টা আমি এখানে এসে বসে কাটাই। মানে এই এক্সট্রা আর কি অবসর সময় কাটানোর জন্য আমি এই জায়গাটাই সিলেক্ট করি, ভালো লাগে আমার। তো আকাশটা দেখুন যত সময় যাচ্ছে কালো হচ্ছে। আর আমাদের সাথে যে আরো একজন আসছেন, উনিও এসে এখানে খুব মনের আনন্দে দৌড়াদৌড়ি করতেছেন। তো যাই হোক, সন্ধ্যা হয়ে যাবে, মাগরিবের আজান দেওয়ার সময় চলে আসছে, আরো 1-2 মিনিটের ভেতর মাগরিবের আজান দিয়ে দিবেন। আর আকাশের অবস্থাটা দেখুন, আমরা যখন আসছিলাম তখন অতটাও কালো ছিল না, কিন্তু যত সময় যাচ্ছে আকাশটা একেবারে কালো হয়েছে। তো যাই হোক, এখন আস্তে আস্তে বাসায় ফিরে যাচ্ছি।
আর আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।